আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সাথে আছি এসএসসি 26, 27, 28 সে সকল ব্যাচের স্টুডেন্টদের সাথে। আজকে ওয়ান শর্ট এমসিকিউ ক্লাসের ধারাবাহিকতায় পদার্থবিজ্ঞান। আজকে হচ্ছে আমাদের যে তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে বল। বল, ফোর্স, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এই অধ্যায়ে যে আমাদের জড়তা আছে, নিউটনের সূত্রগুলো আছে, নিউটনের সূত্রের ব্যবহার আছে, তারপর যে আমাদের 4টা মৌলিক বল আছে, এই সকল বিষয় কিন্তু আমাদের এই অধ্যায়টার অন্তর্ভুক্ত। তো এই অধ্যায়টা থেকে যত প্রকারের এমসিকিউ বিগত বছরগুলোতে আসছে, সেই সকল আমরা এমসিকিউ ধাপে ধাপে একদম শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা বইয়ে একটা করে টপিক দেখবো এবং ওই টপিকের উপর নির্ভর করে দেখবো যে আসলে কোনো ম্যাথ আছে কিনা বা কোনো এমসিকিউ আসছে কিনা। তাহলে আমাদের বেসিকটা একটু স্ট্রং হয়ে যাবে। তো আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জড়তা। জড়তা জিনিসটা কি আসছিল? জড়তা জিনিস আসছিল, একটা বস্তু সাপোজ স্থির অবস্থায় আছে। কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। এখন সে চায় যে আমি শুধু স্থির অবস্থায় থাকি। যে গতিশীল অবস্থায় আছে সে আবার চায় যে আমি সে গতিশীল অবস্থায় থাকি। অর্থাৎ একটা বস্তু যে অবস্থায় আছে ও চায় যে আমি শুধু এই অবস্থাটার মধ্যেই থাকি। যে যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়। তার তার যে ইচ্ছাটা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে জড়তা। জড়তা হচ্ছে দুই ধরনের। তাহলে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়, এই যে প্রবণতা, এই যে ইচ্ছা, এই যে আকাঙ্ক্ষা, এই জিনিসটাই হচ্ছে আমাদের জড়তা। জড়তা হইতেছে দুই ধরনের, স্থিতি আর গতি। স্থিতি জড়তাটা কি? স্থির অবস্থায় আছে, সবসময় স্থির থাকবার চায়। আর গতি জড়তাটা কি? গতিশীল অবস্থায় আছে, সবসময় গতিশীল অবস্থায় থাকবার চায়। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে আমাদের জড়তা। এখন এই জড়তার মধ্যে আবার হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এটা আমাদের কি আসছিল? নিউটনের প্রথম সূত্রটা আমাদের ছিল, কোন একটা বস্তু বল প্রয়োগ না করলে, কোন একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম না, তাহলে স্থির বস্তু, যে বস্তুটা স্থির অবস্থায় আছে, আমি যদি এটার মধ্যে কোনো বল প্রয়োগ না করি তাহলে এটা সবসময় স্থির থাকবে। আর গতিশীল একটা বস্তু, ওটার উপরে আমি কোনো বল প্রয়োগ না করি, ওটা সবসময় কি হতে থাকবে? সমবেগে, সমবেগে একই সরল রেখায় চলতে থাকবে। এটা ছিল আমাদের নিউটনের প্রথম সূত্র। মানে একটা বস্তু আমাদের একদম স্থির অবস্থায় আছে, যদি কোনো প্রকার বল প্রয়োগ না করা হয় তাহলে ওটা কোনোদিন গতিশীল হবে না। আর একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, ওটার মধ্যে কোনো বল প্রয়োগ না করলে ওটা স্থির হবে না। এটা হচ্ছে বিজ্ঞানী নিউটন তার 3টা সূত্র যে দিছিল, গতির যে 3টা সূত্র দিছিল, এর মধ্যে প্রথম সূত্র। যাই হোক, আমরা জড়তা, নিউটনের প্রথম সূত্র এগুলো জানলাম। এগুলো থেকে আমাদের খুব একটা এমসিকিউ আসে না, তবে আমি একটু বেসিক আপনাদেরকে বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এগুলা গেল। এরপর হচ্ছে বল জিনিসটা কি আসলে। আমার যে বল আছে, এই অধ্যায়টার নাম হচ্ছে বল। এই অধ্যায়টার নাম কি? এই অধ্যায়টার নাম হচ্ছে বল। বল জিনিসটা কি? মানে যার প্রয়োগের ফলে একটা স্থির বস্তু গতিশীল হয় বা গতির পরিবর্তন হয়। মানে একটা স্থির বস্তু গতিশীল হয় বা একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, বা একটা গতিশীল বস্তু মানে তার অবস্থার পরিবর্তন হয়। এক কথায় বলবো, যার প্রয়োগের ফলে একটা বস্তুর অবস্থার কি হয়? পরিবর্তন হয়। অবস্থার পরিবর্তন বলতে বোঝায় যে গতিশীল অবস্থায় আছে স্থির হইল, বা স্থির অবস্থায় আছে গতিশীল হইল, বা গতিশীল আছে এক বেগ থেকে আরেক বেগ প্রাপ্ত হইল। সাপোজ তখন ছিল আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে, তখন হইলো 20 মিটার পার সেকেন্ড বেগে, এরকম হইতে পারে।
তো আমাদের যে অবস্থার বিভিন্ন পরিবর্তন, যার প্রয়োগের ফলে একটা বস্তুর অবস্থানের মানে অবস্থার যে বিভিন্ন পরিবর্তনগুলা হয়, যার প্রয়োগের ফলে এই পরিবর্তনগুলা হইতাছে, ওই জিনিসটাকেই বলা হবে আমাদের বল। ওই জিনিসটাকে বলা হবে আমাদের বল। তো যাই হোক, আমাদের এখানে শুধু বেসিক পড়লেই হবে না। আচ্ছা, আমরা চারটা প্রকার যে মৌলিক বল আছে, এই চারটা মৌলিক বল সম্পর্কে আমরা একটু একটু করে জানবো, এবং এরপরে হচ্ছে আমাদের এমসিকিউ সলভ আমরা শুরু করব। তো যাই হোক, তাহলে আমরা বল জিনিসটা কি সেটা আমরা জানলাম। এরপর হচ্ছে আমাদের মৌলিক বল। মৌলিক বল হচ্ছে আমাদের চারটা। মৌলিক বল চারটা কি কি? একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তারপর ছিল তড়িৎ চুম্বকীয় বল, এই চারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এই চারটা প্রকার বল। আর মহাকর্ষ বল মানে কি? মহাকর্ষ বল এটা হচ্ছে সব থেকে দুর্বল বল। আমাদের এখানে এই চারটা বলের মধ্যে সব থেকে দুর্বল বল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বল জিনিসটা হচ্ছে আমাদের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, যেমন এটাও হয় আমাদের, যেমন একটা যে বোর্ড, এই বোর্ড কি করতেছে, আমাকে তার দিকে টানতেছে। এটা হচ্ছে আমাদের একটা বল। প্রত্যেকটা জিনিস, পৃথিবীর যে কোনো দুইটা বস্তু, প্রত্যেকটা বস্তুই কোনো না কোনো বস্তুকে সে আকর্ষণ করতেছে। এমনকি আমাদের যে পৃথিবীটা, এই ভূপৃষ্ঠটাও কিন্তু আমাদের এই মহাকর্ষ বলের কারণে আমাদেরকে আটকে রাখছে। কারণ কিছু কিছু বলের ক্ষেত্রে যেমন আমরা বুঝতে পারি, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। যেমন পৃথিবী যে আমাদেরকে মহাকর্ষ বলে যে টানতেছে, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। কেন বুঝতে পারতেছি? কারণ আমাদের তুলনায় পৃথিবীর ভরটা অনেক অনেক গুণ বেশি। কিন্তু এই বোর্ডের আর আমাদের কিন্তু পুরোপুরি সেম, অথবা আমাদের একটু বেশি হবে, যার কারণে আমরা এই যে আমাদের টানতে সেটা আমরা বুঝতে পারতেছি না। তো এরকম এই যে মার্গার, একটা মার্গার আর একটা মার্গারকে টানতেছে এরকম। তবে মহাকর্ষ, কারণ আমরা আসলে একত্রিত হয়ে যাইতেছি না কিসের জন্য? কারণ এখানে যে বলে আমাদেরকে একটা মার্গার আর একটা মার্গারকে টানতেছে, এর থেকে বেশি পরিমাণ বল কিন্তু আসলে ওই নিচের দিকে পড়তেছে। কারণ পৃথিবীটা কি আরো বেশি পরিমাণে তাকে নিচের দিকে টানতেছে। এই কারণে এই বলটা বেশি হওয়ার কারণে আমরা ওইখানে যাইতেছি। একটা গর্ত যদি করা হয়, দেখবেন ওইখানে ছাড়লে কিন্তু ওটা ভূপৃষ্ঠ সরাসরি থাকবে না, নিচের দিকে যাবে। তার মানে কি, ওটা নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। একটা বস্তু নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে হইতাছে। এখানে যে মহাকর্ষ বলটা যে তৈরি হইতেছে, ওটা নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা তাকে সৃষ্টি করতে পারতেছে। এই কারণেই একটা বস্তু যদি আমি যতই উপর থেকে ছাড়ি না কেন, অস্বস্তি ওটা নিচের দিকেই পড়বে। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের কারণে। কারণ এই ভূপৃষ্ঠটা একটা বস্তুকে কি করতেছে, নিচের দিকে টানতেছে। তো এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল, যে একটা বস্তু আর একটা বস্তুকে আমাদের আকর্ষণ করবে, এই জিনিসটাকে বলা হয় মহাকর্ষ বল। আর এটা হচ্ছে আমাদের সব থেকে দুর্বল বল। এরপর হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল জিনিসটা কি? এই সৃষ্টি জগতের সকল, আচ্ছা যাই হোক, চিরুনি দিয়ে চুল আশ্রে সেটা দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করা, বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। দেখেন, এগুলো আমরা করছি না? আমরা ছোটকালে মানে টিনের মধ্যে আমরা কি করছি, একটা চুম্বক ধরছি, আটকা পড়ছে। দুটা চুম্বক একসাথে ধরছি, দেখা যায় আটকা পড়ছে। অর্থাৎ আমার যে এখন যে শীতকালে আমরা
দেখেন মানে যেগুলো আমরা মোটামুটি আর কি বুঝতে পারি, শীতকালে আমরা মাথার মধ্যে চিরুনি দিয়ে মাথা আশ্রাইলাম, আর তো একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণা কি করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র খাতার পেজের যে কণাগুলো আছে ওগুলোর মধ্যে ধরলে দেখবেন যে একে অপরকে আকর্ষণ করতেছে, একে একে মানে আরেকের দিকে কি করতেছে, ছুটে আসতেছে। তাহলে এটা কিন্তু আমরা নিজের চোখে দেখতে পারতাছি। ওটা হচ্ছে আমাদের এই যে মহাকর্ষ বল যা আছে এটার তুলনায় শক্তিশালী। কত গুণ শক্তিশালী এখানে দিচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় মানে মহাকর্ষ বলের তুলনায় অনেক শক্তিশালী, যেমন 10⁻36 গুণ। 10 মানে এটার তুলনায় এটা হচ্ছে আমাদের 10⁻36 গুণ শক্তিশালী। 10⁻36 গুণ শক্তিশালী মানে একের পরে আবার 36টা শূন্য হবে, তাহলে অনেক বড় একটা সংখ্যা, যেটাকে আমাদের ট্রিলিয়ন 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 বলা হয়, মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী এরকম। এটার তুলনায় এটা হচ্ছে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী। আর আমাদের আরো এখানে অনেক বেসিক আছে, যাই হোক এখানে দুর্বল নিউক্লিয় বল এর থেকে আমাদের শক্তিশালী হবে, সবল নিউক্লিয় বল এখানে দিচ্ছে কি, সবল নিউক্লিয় বল দেওয়ার কথা, সবল নিউক্লিয় বল এখানে আমাদের আছে। তো যাই হোক আমরা যদি একটু এমসিকিউ এর দিকে যদি তাকাই, এমসিকিউ এর ক্ষেত্রে এখানে আসলে বেসিক গুলা অতটা ইম্পর্টেন্ট না, টাইপ গুলা ভাগ করা অতটা মুশকিল। যেমন কোন এই যে এখানে একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই যে নিচের কোনটি প্রতিরোধের জন্য গাড়িতে ভ্রমণের সময় সিট বেল্ট বাঁধতে হয়? গতি জড়তা, গতি জড়তার কারণে আমরা যেমন বিমানের ক্ষেত্রে, বিমানে যারা ওঠে দেখছেন তারা জানেন যে বিমানে উঠলে তাদের বেল বাঁধে দেওয়া হয়। এটা কেন দেওয়া হয়? এটা গতি জড়তার কারণে দেওয়া হয়। গতি জড়তা, এখন একটা গাড়ি চলাচল করতেছে, যখন সে ব্রেক করবে তখন দেখবেন যে আমাদের উপরের যে কতটুকু আছে এই বডিটুকু একটু সামনের দিকে একটা ঝাঁকুনি খায়। কারণ কি? কারণ সম্পূর্ণ শরীরটা তখন গতিশীল ছিল, কিন্তু আমার যে নিচের অংশ ওটা তো গাড়ির সাথে একদম আটকানো, ওই জিনিসটা আমাদের কি করে, ওই জিনিসটা হইতেছে স্থির হয়ে যায়, কিন্তু আমার উপরের যে বডিটুকু এতটুকু কিন্তু এখন স্থির হইতে পারে নাই। এ কারণে এটা গতিশীল অবস্থায়, মানে এটা গতিশীলই থাকতে চাইতেছে, এটা গতিশীল অবস্থায় আছে, গতিশীলই এটা থাকতে চাইতেছে, এটা হচ্ছে গতি জড়তা। এই কারণে যদি যখন সামনের দিকে যাবো তখন একটু দুর্ঘটনা করতে পারে বা একটু ক্ষতি হইতে পারে, একটু ব্যথা পাইতে পারে, সামনে একটা কিছু সাথে লাগলো বা এরকম কোনো কিছু হতে পারে। এ কারণে আমাদের এই বেল্ট ইউজ করা হয়। এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে? দুটা বস্তু, আচ্ছা কোনটার পাল্লা কত, যেমন এই যে এখানে দেখেন যে সবল নিউক্লিয় বল যে এখানে বললাম, এই সবল নিউক্লিয় বলের পাল্লা কত, তাহলে কোনটার পাল্লা কি আপনারা পড়বেন হচ্ছে এই যে 4 প্রকার যে বল আছে, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এগুলোর মধ্যে থেকে আপনাদের যে প্রশ্নটা আসে বারবার সেটা হচ্ছে কোন বলের পাল্লা কত আর কোন বলটা কতটুকু দূরত্ব থেকে কাজ করতে পারে। যেমন সূর্য আর আমাদের মানুষ মানে পৃথিবীতে যে আলোটা আছে এটা অনেক দূর থেকে কাজ করতেছে না, এটা হচ্ছে আমাদের সব থেকে শক্তিশালী একটা বল, এটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। আর কোন বল কোন কণার বিনিময়ে গতিশীল হয়, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। আর 3টা সূত্র আপনাদেরকে আমি এখন বইলা দিই। তাহলে নিউটনের প্রথম সূত্রটা আমাদের ছিল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর না, আমাদের হইতাছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। সহজ কথা, একটা বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকবে। তার মানে কি দাঁড়াইলো, গতিশীল অবস্থা থাকলে গতিশীলই থাকবো, স্থির অবস্থা থাকলে স্থির অবস্থায় থাকবো। এরপর হইতাছে আমাদের দ্বিতীয় সূত্র হইতাছে
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক মানে এখানে সমান ধরা হয়েছে। বস্তুর ভরবেগ, ভরবেগ কি আমাদের এখানে এক রাজধানী ছিল ভরবেগ, ভরবেগ মানে কি ছিল আমাদের ভর এবং বেগ। এটা মনে হয় আমাদের এই অধ্যায়ের একটা টপিক। ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভর এবং বেগকে গুণ করলে আমাদের ভরবেগ পাওয়া যায়। তাহলে আমাদের তাহলে অবশ্যই এখানে আদি বেগ শেষ বেগ থাকবে, কারণ ভরবেগের পরিবর্তন হয়েছে। আগে একটা ছিল পরে একটা হয়েছে, এখানে দুইটা হবে। তাহলে একটা দিলাম হচ্ছে এম ভি ওয়ান মাইনাস এম টু, এটা দিলাম ওয়ান। এই ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, হার মানে টি দ্বারা ভাগ, প্রযুক্ত বলের সমানুপাতিক মানে সমান। সমানুপাতিক মানে যে আসলে সমান বিষয়টা এমন না, তবে এখানে আসলে সমানই ধরা হয়। তাহলে এটা থেকে আমাদের একটা সূত্র আসে, আমি যদি এখান থেকে এম কমন নেই তাহলে হবে ভি টু মানে আমরা ভি লিখতে পারি, আর এটা হচ্ছে আমাদের ইউ, মানে দুইটা বেগ ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে আমাদের এ। আমরা লিখতে পারি এফ সমান হচ্ছে এম আর এটা সমান হচ্ছে আমাদের এ। আমাদের এফ সমান এম এ, এটাকে আমরা বলি নিউটনের দ্বিতীয় সূত্র। এরপর হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্রটা ছিল কোন বস্তুরই তার একটা প্রতিক্রিয়া বল আছে, মানে আমি একটা বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করব ওই বস্তুটা আমাকে ততটুকুই বল প্রয়োগ করবে, বিপরীত দিক থেকে কি করবে ওই পরিমাণ বলই প্রয়োগ করবে। অর্থাৎ আমি একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করছি, তাহলে ওই বস্তুটা আমাকে এফ প্রাইম বল প্রয়োগ করলো, আর বিপরীত দিকে কি করলো এফ প্রাইম বল প্রয়োগ করলো। আর এই দুটো আমাদের পরস্পর সমান হবে। আর আমি যে পরিমাণ বল প্রয়োগ করব ও তার বিপরীত দিক থেকে আমাকে কি করবে সেই বলই মানে রেজাল্ট দিবে আর কি। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এফ সমান এম এ দিয়ে আমাদের এফ সমান এম এ এখানে সর্বোচ্চ উচ্চতা দিয়ে আমাদের কিছু ম্যাথ আছে। আমাদের আসলে কয়েকটা ম্যাথ সলভ করি। টাইম ভিত্তিক এত আলোচনা করা যায় না, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে করা গেলেও ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে এত টাইপ আসে না। যেমন আপনাদেরকে আমি এখানে দেখাই, কোন বস্তুকে সর্বোচ্চ সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠাতে মানে 45 মিটার উপরে উঠাবো, এটা বস্তুকে কত মিটার উপরে উঠাবো 45 মিটার। মিটার এটা কি হচ্ছে এইচ, উচ্চতা 45 মিটার। এইটুকু উচ্চতায় উঠানোর জন্য জের মান আমরা হচ্ছে 9.8, বা এখানে প্রশ্নের মধ্যে আমার দেওয়া ছিল জের মান হচ্ছে 10। প্রশ্নের মধ্যে যদি আমাদের 10 দেওয়া থাকে তাহলে আমরা 10 দিয়ে আমরা হিসাব করব। এখানে বলছে কত বেগে নিক্ষেপ করতে হবে, মানে একটা বস্তুকে কতটুকু বেগে নিক্ষেপ করলে সে 45 মিটার উপর পর্যন্ত উঠবে। তাহলে এটার সূত্র হচ্ছে এইচ ইকুয়াল ইউ স্কয়ার ভাগ 2g, ইউ স্কয়ার ভাগ 2g। তাহলে ইউ স্কয়ারের মান হইতাছে 2hg, তাহলে আমাদের ইউ এর মান আসছে √2hg। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের এই ফর্মুলা যে সর্বোচ্চ উচ্চতা, যেহেতু আমাদের সরাসরি একদম কি করা হয়েছে একটা বস্তুকে সর্বোচ্চ এত উচ্চতায় মানে একদম 90 ডিগ্রি কোণে একদম উপরের দিকে সরাসরি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। এই সমান হচ্ছে ইউ স্কয়ার ভাগ 2g। এবার আপনি একটু হিসাব করেন, √2 ইনটু এইচ এর মান হচ্ছে আমাদের 45 আর জি এর মান হচ্ছে আমাদের 9.8। এবার আপনি একটু হিসাব করেন 45 যখন হচ্ছে 90, 9.8 লিখছি কেন, 10 দেওয়া আছে আমাদের, যেটা দেওয়া আছে ওইটাই আমরা ইউজ করি। তো 90 কে 10 দ্বারা গুণ করলে হয় 900, 900 কে রুট করলে হয় আমাদের 30। তাহলে আমাদের ইউ এর মান তাহলে এত মিটার পার সেকেন্ড। একটা বস্তুকে যদি আমি এই 30 মিটার পার সেকেন্ড বেগে যদি আমি নিচে থেকে নিক্ষেপ করি, আমার নিচে থেকে যদি আমি কি করি এই 30 মিটার পার সেকেন্ড বেগে যদি আমি নিক্ষেপ করি, তাহলে সেটা আমাদের 45 মিটার পর্যন্ত উপরে উঠবে, এর থেকে আর উপরে যাইতে পারবে না। আমরা ম্যাথ করব হচ্ছে
খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমরা করব, যেগুলা হচ্ছে আমাদের বিভিন্ন ভোট পরীক্ষায় আসছিল। আচ্ছা, এখানে আপনাদের বিভিন্ন একক মাত্রা সম্পর্কে আমাদের জানতে হয়। বিভিন্ন একক মাত্রা, যেমন যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকে কি বলে? তাকে বলা হয় জড়তা। এটাগুলো আপনাদেরকে দেখাইছি। আচ্ছা, আমাদের যে বল, মৌলিক বল, এরকম প্রশ্ন আমাদের বারবার পরীক্ষায় আসে যে নিচের কোনটি মৌলিক বল। মৌলিক বল কোনটা কোনটা এগুলো আমাদের মনে রাখলেই চলে। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এই চারটা হচ্ছে আমাদের মৌলিক বল। আর এই চারটা বাদ দিয়ে আমাদের যে বলগুলো আছে ওইগুলো মৌলিক বল হবে না। তো আসেন, আমাদের কি বলছে, কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হয়। বস্তুর বেগের মান আগে যা ছিল পরবর্তীতে এসে আমাদের দ্বিগুণ হয়েছে। তাহলে ভরবেগ কিরূপ হবে? ভরবেগ আমাদের কতটুকু পরিবর্তন হবে? তাহলে আমাদের দেখেন পি সমান ছিল এমভি, পি হচ্ছে ভরবেগ, তাহলে পির সাথে ভির সমান সম্পর্কটা আছে আমাদের সমানুপাতিক। পির সাথে আমার ভির সম্পর্কটা হচ্ছে আমাদের সমানুপাতিক। তার মানে এটা আমাদের যতটুকু বৃদ্ধি পাবে এটাও আমাদের ততটুকুই বৃদ্ধি পাবে, এটা যতটুকু হ্রাস পাবে এটাও ততটুকুই হ্রাস পাবে। এখন বেগ যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তার মানে ভরবেগটাও আমাদের দ্বিগুণ হবে, ভরবেগটাও আমাদের কি হবে? দ্বিগুণ হবে। তো এরকম আসলে খুঁটিনাটি কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা আস্তে আস্তে সব পাবেন। একক মাত্রা সম্পর্কে আপনারা একটু আইডিয়া নেবেন। আচ্ছা, এখানে আপনাদেরকে দু একটা ম্যাথ দেখাই। 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বলকে নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে ভরবেগের পরিবর্তনটা কত হবে? তাহলে একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু সে কি করছে? এত বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বলকে নিক্ষেপ করলে এটি দেওয়ালের সাথে ধাক্কা খাইছে। যখন আমি বলটা লাথি মারলাম বা একটা বল প্রয়োগ করে যখন স্থান পরিবর্তন করলাম, সে একটা বাধা সম্মুখীন হইল। হওয়ার পরে সে কি করলো? আবার পুনরায় এদিকে আসতেছে, নিক্ষেপ করলে একটি দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে আগের দিকে কি আসছে? ফিরে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন মানে ডেল্টা আসবে আমাদের। পরিবর্তন মানে ডেল্টা, কার পরিবর্তন? পির পরিবর্তন, ভরবেগের। আর এটা সূত্র হচ্ছে আমাদের mv2 মাইনাস mv1। তাহলে এখানে আমাদের ভর মানে এম এর মান দেওয়া আছে আমাদের 50 গ্রাম। 50 গ্রামকে যদি আমি কেজিতে নেই, তাহলে আমি গ্রামকে কেজিতে নিতে গেলে আমার 1000 দ্বারা ভাগ করতে হয়। আমি যদি এম যদি কমন নেই তাহলে আপনাদের আর একটু সহজ হবে। এরকম হইলো, আমরা এম এর জায়গায় লিখতে পারি এখানে 50 গ্রাম মানে 50 ডিভাইডেড বাই 1000। আর এখানে ভি2 এর মান কত আর ভি1 এর মান কত, এগুলো আমাদেরকে বের করতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের একই দিকে ফিরে আসছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, যেহেতু 20 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু এই জিনিসটা এদিকে যাইতেছিল, বাধা সম্মুখীন হয়েছে, মানে ওখানে একদম স্থির হয়ে গেছিল। পরবর্তীতে সে যা আসতেছে, মানে একই দিকে যেহেতু আসতেছে, মনে রাখবেন যদি পুনরায় যদি একই দিকে যদি ফিরে আসে, কি ফিরে আসে? যদি একই দিকে যদি ফিরে আসে তাহলে অবশ্যই একই বেগে আসবে। আর যদি একটু সরে আসে, হতে পারে না যে 30 ডিগ্রি কোণ করে ফিরে আসতেছে বা
একটা কোণ করে ফিরে আসতেছে, সেক্ষেত্রে আমার বেগের মানে বেগটা একটু চেঞ্জ হবে। কিন্তু যখন বলছে যে একদম একই দিকে আসতেছে, একই দিকে যখন আসতেছে, তখন আগে যে বেগটা ছিল এখনো সেই বেগটাই হবে। কিন্তু তখন ছিল আমাদের যে দিকে, পরবর্তী তার উল্টা দিকে আসছে, যে দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইতেছে, 180 ডিগ্রি। যেহেতু দুটার দিক হচ্ছে বিপরীত, এই কারণে আমাদের মাইনাস হবে। পরবর্তীটার ক্ষেত্রে আমাদের মাইনাস হবে। তাহলে বি2 হয়ে যাচ্ছে আমাদের, ভি2 হয়ে যাচ্ছে আমাদের এখানে 20 আর মাইনাস, এখানে মাইনাসের 20 আমরা দিতে পারি, মাইনাসের 20 আমরা এখানে দিলাম, আর হচ্ছে এখানে আমাদের ছিল 20, কারণ একটার আগে এখানে সূত্রের এখানে 20, ভি1 মানে আগে যেটা ছিল ওইটা, পরবর্তীতে হচ্ছে আমাদের ঋণাত্মক আসলো। এবার এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে হচ্ছে 2 কেজি। এই শূন্য এই শূন্য কাটা, এটা দেখা কাটলে হয় 20, আর এটা হয় মাইনাসে 40, তাহলে এখানে হয় 2। আর যে মাইনাস মাইনাস এখানে আপনি বাদ দিয়ে দিতে পারেন, এটা আপনাদের লাগবে না। তাহলে আপনার হয় আছে ভরের একক কিলোগ্রাম, আর এটা হয় মিটার পার সেকেন্ড, 2 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা অ্যান্সারটা রাখতে পারি। আর হ্যাঁ, ক্লাস নিতে নিতে আমি আপনাদেরকে একটা গ্রুপ সম্পর্কে বলি। এই গ্রুপটাতে আপনারা অবশ্যই অ্যাড হবেন। এখানে আপনারা বিভিন্ন শেষ মুহূর্তেটার প্রস্তুতিটা, এটাকে গোছানোর জন্য আপনাদের ছোট প্রকার সাজেশন বা বিভিন্ন ক্লাস লাগে, অথবা লাইভের মাধ্যমে আমরা অনেক কিছু সমাধান করতে পারি। আসলে চ্যানেলে এত ক্লাস দেওয়া তো সম্ভব হয় না, আমি দিতেই পারি হচ্ছে একটা বা দুইটা করে ক্লাস দিতে পারি। অনেক ক্লাসে আপনারা নিতে চাইলেও নিতে পারেন না, বা অনেক সমস্যা অনেকজনের হয় যে আমি আসলে এই ক্লাসটা নিলাম, এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করলাম, কিন্তু আপনি যখন এই অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করতে গেলেন তখন আপনার দু একটা সমস্যা হইল, এরকম হতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনি অবশ্যই চাইবেন যে এটা সমাধান করার জন্য, তখন কিন্তু আমাকে প্রয়োজন হবে। তো এরকম বিভিন্ন বিষয় আসলে খেয়াল করে আপনাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে। এই গ্রুপে আপনারা অ্যাড হইলে যখনই আপনারা প্র্যাকটিস করার জন্য বসলেন, আপনাদের একটা সমস্যা হইলো, তখন সাথে সাথে আমাকে নক দিলে আমি আপনাকে সমাধান করে দিতে পারলাম। এরপর হচ্ছে আপনারা রেগুলার একটু পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিতে পারলেন মানে কি, আপনাদের আমি একটা অধ্যায় দিলাম যে আজকে হচ্ছে আমাদের এই গতি অধ্যায়টা সম্পূর্ণ পড়ে আসবেন, এরপরে আমাদের এমসিকিউ একটা পরীক্ষা থাকবে, 25টা এমসিকিউ। তাহলে আপনারা একটু পরীক্ষা দিতে পারলেন, পরীক্ষা দিয়ে একটু নিজেকে যাচাই করলেন। এরপর হচ্ছে আরেকদিন দিলাম হচ্ছে যেমন বল, আরেকদিন দিলাম কাজ ক্ষমতা ও শক্তি। এরকম ভাবে আমরা মানে তৈরি করব আর কি। যদি আপনারা বেশ কিছু স্টুডেন্ট যদি আপনারা এই গ্রুপে অ্যাড হন, তাহলে আমরা এই এক্সাম ব্যাচটা শুরু করব, এবং লাইভের মাধ্যমে আপনাদের বিভিন্ন ম্যাথের বা বিভিন্ন টপিকের উপর যে দুর্বলতা, সেগুলো আমরা দূর করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আশা করি সবাই অ্যাড হবেন। আর এটা হচ্ছে আমাদের একদম ফ্রি, মানে এই এক্সাম ব্যাচ এবং আমাদের যে এই ক্লাসগুলা, এগুলা শুধু আপনারা সম্পূর্ণ করবেন, ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলা, সাথে সাথে পরীক্ষাটা দিবেন। আর যখন যে সমস্যাটা হয় ওটা আমাকে বলবেন, আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে একদম পরিপূর্ণভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনাদের এই গ্রুপের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যার ইচ্ছা যে হ্যাঁ আমার একটু গ্রুপে অ্যাড হলে ভালো হয়, যখন যে প্রবলেমটা হয় আমি একটু শেয়ার করতে পারলাম, বা আরো কয়েকজনের সাথে একটু করতে পারবেন, কথা বলতে পারবেন, যে হ্যাঁ তা আপনার জন্য আরেকজনের একটু উপকার হতে পারে। আপনি একটি টপিক পারেন কিন্তু আপনার এক ফ্রেন্ড গ্রুপে আর আছে, ও ওই টপিকটা পারতেছে না, আপনারা একটু গ্রুপ স্টাডি করতে পারবেন। এরকম বিভিন্ন সুযোগ সুবিধা আর কি আছে। যাই হোক, 10 কেজি ভরের একটি বস্তুর উপর, কত কেজি ভরের একটা বস্তু? 10 কেজি। 10 কেজি ভরের একটি বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করা হইল, তাহলে ত্বরণ কত? ত্বরণ এর সমান হইতাছে, আচ্ছা আমরা সূত্র জানি, এফ সমান এম এ।
তাহলে আমাদের ত্বরণ এ সমান হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই এম। কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে আমাদের 125, আর ভর দেওয়া আছে 10। 125 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 12.5 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। 12.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যাই হোক, এখানে আমি আপনাদেরকে বলছি যে এখানে যে কয়টা টপিক আছে অধ্যায়ের উপর, প্রত্যেকটা টপিকের উপর আপনারা যেমন ভরবেগ, বল, তারপরে মানে এরকম যা বিষয়গুলো আছে, জড়তা আছে, কোনটার মাত্রা, কোনটার একক কি, আর এরপর হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্রটা, এটা কোন কোন জিনিসের ক্ষেত্রে সত্য, যেমন রকেটের ক্ষেত্রে আমাদের কি, এরপর হচ্ছে আমাদের কোনটার ক্ষেত্রে আর কি সত্য হবে। একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ, বল 50 নিউটন বল আমাদের 2 সেকেন্ড ক্রিয়া করলে বলের ঘাত, বলের ঘাত জিনিসটা কি? এখন আপনারা যদি আপনাকে প্রশ্ন করেন যে আসলে বলের ঘাত এই জিনিসটা কি, বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, যেখানে আমাদের বল এবং সময় যদি দেওয়া থাকে, বল এবং সময় যদি দেওয়া থাকে, ডেল পি হবে আমাদের এফ টি, এফ এবং টির গুণফল। এফ এবং টি কে গুণ করলে আমাদের সেই ভরবেগের পরিবর্তন মানে বলের ঘাত, এটা আমাদের পাওয়া যাবে। তাহলে আপনারা এখন খেয়াল করেন, আমাদের দেওয়া আছে হচ্ছে কত, 50 নিউটন 2 সেকেন্ড ক্রিয়া করছে, 50 গুণে হবে 100, 100 নিউটন সেকেন্ড, 100 নিউটন সেকেন্ড আমরা লিখতে পারি। ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্রটা, কোন অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়? কোন অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা আপনারা মুখস্থ রাখবেন। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। এখানে আপনাকে চিত্র দিচ্ছে হচ্ছে 4 কেজি একটা বড়ির বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চলাচল করতেছে। অপরদিকে বি নামক একটা বস্তু 6 কেজি ভরের, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে এটার বিপরীত দিকে আসতেছে। এটা কোন দিকে আসতেছে? বিপরীত দিকে। বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত? যখন এই দুইটা বস্তু মিলিত হবে তখন তারা কত বেগে চলবে? তখন তারা কত বেগে চলবে, মানে দুইটা বস্তুর ভর এবং বেগ দেওয়া আছে, দুইটা বস্তুর ভর এবং বেগ দেওয়া আছে, তখন আমার দুইটা যখন মিলিত হবে তখন মানে মিলিত হওয়া মানে কি সংঘর্ষ, মানে একটা সাথে আরেকটা টাচ লাগবে, টাচ লাগছে মানে এটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ জিনিসটা কি সেটা আপনারা বুঝলেন। তাহলে এটা হচ্ছে আমাদের m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v। যেখানে আমাদের দেওয়া আছে হচ্ছে একটা এদিকে আসতেছে, তীর চিহ্নের মাধ্যমে দেখাচ্ছে একটা এদিকে আর একটা এদিকে, তাহলে বিপরীত, দুটার চিহ্ন যেহেতু বিপরীত, এই কারণে আমাদের এই ইউটুর মান মানে দ্বিতীয় যে বেগটা, এটা আমাদের 4 মিটার পার সেকেন্ড না হইয়া -4 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ আমাদের ইউ1 হইতাছে, আমাদের প্রথমটা দেওয়া আছে 4 কেজি, বেগ দেওয়া আছে 12, তো 4 × 12 প্লাস m2, এটা আমাদের যেহেতু বিপরীত দিকে, এটার তুলনায় এটা বিপরীত দিকে, এটা যদি আমাদের যায় হচ্ছে পশ্চিম দিকে, তাহলে এটার দিকে হচ্ছে আমাদের উত্তর মানে পূর্ব দিকে, তাহলে এটা বিপরীত, এই কারণে এটা হবে আমাদের -4। আর m2 এর মানটা আমরা বসাইতে পারি 6, m2 এর জায়গায় আমরা বসাবো 6, এটা দেওয়া আছে আমাদের হচ্ছে 6, তাহলে m1 প্লাস m2 মানে 4 প্লাস 6 ইন্টু ভি, মিলিত বেগকে আমাদের এই ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের বের হবে। তাহলে 4 × 48, দেখা 424 বার, এটা হচ্ছে 10 ভি। ভির মান আসবে হচ্ছে আমাদের 24 ডিভাইডেড বাই 10, মানে হচ্ছে 2.4 এত মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা বস্তু যদি এরকম
4 কেজি এবং 6 কেজি হয়, একটা 12 দিকে আর একটা তার বিপরীত দিকে 4 মিটার/সেকেন্ড বেগে চলাচল করতেছে। এই দুটা বস্তু যখন মিলিত হবে তখন তারা কত বেগে চলবে, এরকম বেশ কিছু প্রশ্ন আমাদের আছে। তাহলে এটা আপনারা পারবেন, মানে এই সূত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন। যদি একই দিকে যদি যায় তাহলে এই মাইনাসটা আসবে না, আর যদি বিপরীত দিকে যায় তাহলে একটা মাইনাস আসবে, এখানে একটা কি হবে, মাইনাস আসবে। আমি আসলে কোনো টাইপ খুঁজে পাইতাছি না যে আসলে কোন ম্যাথ আপনাদেরকে দেখাবো। এক গাড়িটির ভর, গাড়ির ভর দেওয়া আছে হচ্ছে আমাদের 600 কেজি। চিত্র চিত্র আপনারা এগুলা দেখলে বুঝবেন। আর সিম্পল কয়েকটা ম্যাথ এখানে আছে, বেশ কিছু ম্যাথ এখানে দেয় নাই। নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ করা যায়? বল কতটুকু, বল মানে এফ এর মানটা আমরা কোন সূত্র থেকে বের করতে পারি? এটা হচ্ছে এফ সমান এম এ, এটা আমার দ্বিতীয় সূত্র। তাহলে এরকম আমাদের এমসিকিউ আসে। তো যাই হোক, ক্লাস আসলে কি নিব আপনারা একটু খেয়াল করবেন যে আমি বেসিক গুলা একটু আলোচনা করছি, কয়েকটা ম্যাথ আপনাদেরকে দেখাইছি, এগুলাই বারবার আসে আর কি। এই মৌলিক বলগুলো আপনারা একটু পড়বেন, নিউটনের যে 3টা সূত্র আছে এগুলা পড়বেন। এরপর হচ্ছে আমাদের যে বিভিন্ন একক, বিভিন্ন মাত্রা, এগুলা সম্পর্কে আপনারা একটু আইডিয়া নিলেন। এরপর হচ্ছে আপনাদের এই যে ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্রটা, এটা আপনারা পড়বেন। আর হচ্ছে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা সূত্র থেকে একটা দুইটা করে আপনারা ম্যাথ করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এই অধ্যায় একদম ছোট একটি অধ্যায়, কোনো এরকম বোঝানোর মতো আসলে এখন কোনো কিছু নাই। এরপরেও তো আমি আপনাদেরকে দু একটা ম্যাথ দেখাইছি। যাই হোক, এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমরা আগামী দিনে যাবো হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি। কাজ ক্ষমতা ও শক্তি আমাদের খুব বেশি টপিক না, একদম সহজ একটি অধ্যায়। যাই হোক, আমরা দেখা দেওয়ার চেষ্টা করব। আর যে গ্রুপটার কথা বললাম আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন। আর আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।